পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 10-এ পড়ো, অর্থাৎ 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, অর্থাৎ জীবনের প্রথম প্রথম বাইরে পরীক্ষা, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটি খুব গুরুত্বপূর্ণ 4 নাম্বারের উত্তর নিয়ে হাজির হয়েছে, যেটা কিন্তু তোমাদের 2025 সালের যে 12ই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে, সেই প্রশ্নটা কিন্তু ইতিহাসে 4 নম্বরে আসতেই পারে। আমরা আগেও বলেছি, আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা বিগত বছর অর্থাৎ 2017 সাল থেকে আমাদের এই প্যাটার্নে প্রশ্ন হচ্ছে। 2017 সাল থেকে 2024 সাল, বিশেষ করে 2023 সাল পর্যন্ত আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব। 1, 2, 4 বা 8 যাই হোক না কেন, আমাদের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ক বিভাগটা হয়ে গেছে 4 নম্বর। আজকে আমরা তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ের অর্থাৎ খ বিভাগে চতুর্থ অধ্যায়ের একটি 4 নম্বরের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। দেখো, প্রশ্নটা হচ্ছে হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি লেখো। এটা 2019 সালে এসেছে, কাজেই বুঝতেই পারো 4 নম্বরে কিন্তু এবার 2025 সালে এই প্রশ্নটা আসার সম্ভাবনা কিন্তু একটা খুব রয়েছে। তা চলো আর কথা না বলে শুরু করি। হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি লেখো। দেখো, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। আমরা তৃতীয় অধ্যায়ে দেখেছি মহাবিদ্রোহ ঘটেছে। 1857 সালে মহাবিদ্রোহ সংগঠিত হয়েছে এবং এই মহাবিদ্রোহ পর্যন্ত ব্রিটিশরা প্রায় 100 বছর এদেশে উপনিবেশিক শাসন কায়েম করেছে, অর্থাৎ 1757 থেকে 1857, 100 বছর। কিন্তু এই 100 বছরের মধ্যে এই প্রথম মহাবিদ্রোহে কোনো একটা জাতীয় আন্দোলনের, তেমন একটা বড় বিদ্রোহের সম্মুখীন হতে হয়েছিল বা বড় ভারতীয়দের সংঘবদ্ধ প্রতিরোধের সম্মুখীন হতে হয়েছিল। ফলে আমরা দেখতে পাচ্ছি যে এরপর থেকে বা এর আগের থেকে ঊনবিংশ শতাব্দীর প্রথম থেকে বেশ কিছু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে। আমরা দেখেছি 1817 সালে ডেভিড হেয়ার, রামমোহন রায় প্রমুখের উদ্যোগে হিন্দু কলেজ স্থাপিত হয়েছে, যেটা বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। বা 1858 সালে কলকাতা, বোম্বে এবং মাদ্রাজে 3টি বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। কলকাতা মেডিকেল কলেজ গড়ে উঠেছে, স্কটিশ চার্চ গড়ে উঠেছে, বেথুন স্কুল গড়ে উঠেছে, সেন্ট জেভিয়ার্স গড়ে উঠেছে, একাধিক স্কুল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। এবং এর ফলে এই মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিদের মধ্যে ক্রমশ জাতীয় চেতনার জাগরণ ঘটছিল। তারা কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যের যে নগ্ন সাম্রাজ্যবাদী শোষণ, সেটা তারা উপলব্ধি করছিল। এবং এই সময় আবার কিছু সংগঠন বা কিছু ব্যক্তি কিন্তু তারা মনে করলো বা মনে করতে থাকে যে ভারতের যে প্রাচীন ঐতিহ্য, প্রাচীন সংস্কৃতি, অর্থাৎ মুসলমানরা যে 1206 সালে এদেশে মুসলমান শাসন প্রতিষ্ঠা হয়েছিল বা ইসলাম শাসন প্রতিষ্ঠা হয়েছিল, তার আগে যে প্রাচীন যুগে যে হিন্দু শাস্ত্র ছিল, হিন্দু রীতিনীতি, সমাজ সংস্কৃতি ছিল, সেগুলো কিন্তু অনেক বেটার ছিল, অনেক উন্নত ছিল, অনেক প্রগতিশীল ছিল। তাই তারা এই কিছু মানুষ যারা প্রাচীন হিন্দু ধর্মশাস্ত্র বা হিন্দু রীতিনীতি ফিরিয়ে আনার উদ্যোগী হন, এর মধ্যে অন্যতম ছিলেন বা অন্যতম প্রতিষ্ঠা হলো হিন্দু মেলা, যা মূলত এই রাজনারায়ণ বসুর জাতীয় গৌরব সঞ্চারিণী সভা, এই রাজনারায়ণ বসুর একটি সংস্থা ছিল জাতীয় গৌরব সঞ্চারিণী সভা, তার আদর্শেই কিন্তু হিন্দু মেলা বা চৈত্র মেলা স্থাপিত হয়। নবগোপাল মিত্র 1867 সালে এটি প্রতিষ্ঠা করেন এবং এ কাজে তাকে বিশেষভাবে সাহায্য করেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এবং গগনেন্দ্রনাথ ঠাকুর, বিশেষভাবে সাহায্য করেছিলেন। তবে তোমরা দেখবে এই অধ্যায়ে বিভিন্ন জায়গায় ঠাকুর পরিবারের কিন্তু নামটা আমরা খুব পাই, অর্থাৎ ঠাকুর পরিবার ভারতের নবজাগরণের ক্ষেত্রে, ভারতের সার্বিক জাগরণের ক্ষেত্রে কিন্তু একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। এই যে হিন্দু মেলা প্রতিষ্ঠা হলো নবগোপাল মিত্রের উদ্যোগে 1867 সালে, সেই উদ্দেশ্যটা কী ছিল? এবার এই সবার উদ্দেশ্য কী ছিল? দেখো, প্রথম হচ্ছে হিন্দু ধর্মের ঐতিহ্য প্রচার করা। আমরা আগেও বলেছি, আমরা যে একটা কিছু মধ্যবিত্ত, শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় মনে করে যে ভারতীয় সংস্কৃতি বা প্রাচীন হিন্দু সংস্কৃতি কিন্তু
অনেক উন্নত ছিল। এবং এই হিন্দু মেলা তার মধ্যে অন্যতম, আমরা এটাও বলেছি। কাজে এই হিন্দু মেলার একটি উদ্দেশ্য ছিল যে হিন্দু ধর্মের যে ঐতিহ্য, যে সংস্কৃতি, সেগুলি অনুশীলন এবং হিন্দু ধর্মের যে গৌরব, সেই গৌরবটা কিন্তু সাধারণ মানুষদের মধ্যে, বিশেষ করে শিক্ষিত যুবকদের মধ্যে প্রচার করা। কারণ শিক্ষিত যুবকদের মাধ্যমে যদি প্রচার করা যায়, তাহলে সেটাই কিন্তু কালক্রমে নিচু স্তরে যাবে, যেটা আমরা ইংরেজি শিক্ষার ক্ষেত্রে ব্রিটিশদের নিতে ফিল্টারাইজেশন তত্ত্ব বা ছাঁকনি তত্ত্ব, এক্ষেত্রেও কিন্তু তাদের উদ্দেশ্য তাই ছিল। পরের পয়েন্টটা দেখো, পাশ্চাত্য সংস্কৃতি অগ্রগতি রোধ। হিন্দু মেলার মাধ্যমে, অর্থাৎ হিন্দু মেলার সদস্যরা চেয়েছিল যে পাশ্চাত্য যে প্রভাব, ইউরোপীয় যে প্রভাব, সেই প্রভাব থেকে মুক্ত হয়ে হিন্দু সভ্যতা, সংস্কৃতি, ঐতিহ্য, আদর্শ প্রভৃতি, এই যে হিন্দু জাতীয়তাবোধকে জাগ্রত করে তোলা বা হিন্দু জাতীয়তাবোধকে কিন্তু জনগণের মধ্যে প্রচার করা। পরেরটা দেখো, দেশাত্মবোধের প্রচার। এই ভারতবাসীদের মধ্যে এই হিন্দু সভা দেশাত্মবোধের প্রচার করেন, অর্থাৎ দেশকে ভালোবাসা, দেশকে কি করে ভালোবাসা যায়, দেশের কীভাবে সার্বিক উন্নয়ন করা যায় বা উন্নতি ঘটানো যায়, অর্থাৎ জনগণের মধ্যে যাতে দেশাত্মবোধের জাগরণ ঘটে, সেইটা ঘটানো কিন্তু হিন্দু মেলার অন্যতম উদ্দেশ্য ছিল। জাতীয় প্রতীকের মর্যাদা। পরের পয়েন্টটা দেখো, হিন্দু মেলার সদস্যরা যে জাতীয় প্রতীকগুলো আছে, সেই জাতীয় প্রতীকগুলো কিন্তু যথাযথ মর্যাদা কথা বলা হয়। কারণ জাতীয় প্রতীককে মর্যাদা দেওয়া মানে কিন্তু দেশকে মর্যাদা দেওয়া, জাতিকে মর্যাদা দেওয়া। পরের পয়েন্টটা দেখো, আত্মনির্ভরতা নিজে নিজে দাঁড়াতে পারা, অর্থাৎ ভারতবর্ষকে নিজের পায়ে দাঁড়াতে হবে, অর্থাৎ কোনো কিছু ব্যাপারে বিদেশের উপর নির্ভরশীল হলে চলবে না। অর্থাৎ হিন্দু মেলার অন্যতম উদ্দেশ্য ছিল একটা আত্মনির্ভরশীল ভারত গড়ে তোলা, এবং যেখানে স্বদেশি কৃষি, শিল্প, শিক্ষার প্রসার ঘটবে, অর্থাৎ স্বদেশি দ্রব্য দেশের মানুষ কিন্তু ব্যবহার করবে, কোনো ইউরোপীয় বা পাশ্চাত্য বা বৈদেশিক কোনো জিনিসপত্র কিন্তু তারা ব্যবহার করবে না। কাজেই আমরা কনক্লুশন কী করছি, উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে হিন্দু মেলা সংকীর্ণ প্রাদেশিক গণ্ডি অতিক্রম করে, কারণ এর আগে আমরা যেগুলো দেখেছি সেই সংস্থাগুলো সেই প্রদেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল বা সেই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু হিন্দু মহাসভা সর্বপ্রথম ভারতীয় অঞ্চল না, জাতি না, কোনো ভাষা না, কিছু না, এই ভারতীয়দের মধ্যে ঐক্যবোধ, জাতীয় চেতনা এবং দেশাত্মবোধ গড়ে তুলতে কিন্তু বিশেষভাবে সাহায্য করেছিল। কাজে এই যে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে নবগোপাল মিত্র গঠিত যে হিন্দু মেলা, এই হিন্দু মেলা যে ভারতীয়দের বা জাতীয়তাবোধ বা জাতির জাগরণে একটা বিরাট ভূমিকা পালন করেছিল, এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তাহলে আমরা মোটামুটি দেখলাম পড়া বিষয় পক্ষ থেকে। এবার দেখো তোমরা মনে রাখবে কি করে, এই পয়েন্টগুলো মনে রাখবে। দেখো সূচনা কি বলেছে, রাজনারায়ণ বসুর একটা সংস্থা ছিল, সেই সংস্থার আদর্শ মোটামুটিভাবে প্রতিষ্ঠিত হয়, কিন্তু গঠন করেন নবগোপাল মিত্র 1867 সালে। সাহায্য করেছিলেন দুইজন, দ্বিজেন্দ্রনাথ ও গগনেন্দ্রনাথ ঠাকুর। প্রথম পয়েন্ট কি বলেছে, উদ্দেশ্যতে হিন্দু ধর্মের ঐতিহ্য প্রচার, আমাদের যে প্রাচীন হিন্দু ধর্ম ছিল সেই ঐতিহ্য প্রচার করতে হবে। পাশ্চাত্যের সংস্কৃতি অগ্রগতির রোধ, ক্রমশ যে পাশ্চাত্য সংস্কৃতির বৃদ্ধি পাচ্ছে, সেই সংস্কৃতি বৃদ্ধিটাকে রোধ করতে হবে। তারপর হচ্ছে দেশাত্মবোধের প্রচার, আমাদের যে ভারতবাসীদের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত করতে হবে এবং তার জন্য কিন্তু বিভিন্ন পন্থা বা নীতি গ্রহণ করতে হবে। জাতীয় প্রতীকের প্রচার বা জাতীয় প্রতীকের মর্যাদা হবে, অর্থাৎ দেশে যে জাতীয় প্রতীকগুলো আছে সেগুলো কিন্তু যথাযথ মর্যাদা দিতে হবে। এবং তারপরে হচ্ছে আত্মনির্ভরশীলতা বা দেশকে কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য সব দিক থেকে আত্মনির্ভরশীল হয়ে উঠতে হবে। কোনো দেশের উপর নির্ভরশীল হলে কিন্তু সেই দেশ সার্বিকভাবে উন্নয়ন সম্ভব নয়। মূল্যায়নে আমরা কি বলেছিলাম, কাজেই উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতেই পারি যে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ভারতের নবজাগরণের চেতনার বিকাশে হিন্দু মেলা, নবগোপাল মিত্রের হিন্দু মেলা কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করেছিল ভারতের নবজাগরণের সৃষ্টিতে বা ভারতীয়দের মধ্যে জাতীয় চেতনা সৃষ্টিতে, ভারতীয়দের মধ্যে ভারতীয়করণ করতে। পড়ার বিষয় পক্ষ থেকে এইটুকুই। যদি তোমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই দেখো এবং সাবস্ক্রাইব করো। যদি
এবং বন্ধুদেরও দেখতে বলো। আমরা একমাত্র লক্ষ্য হচ্ছে তোমাদের যাতে মাধ্যমিক যে 2025 সালের পরীক্ষা সেটা তোমাদের ভালো করতে সাহায্য করা, এবং এক্ষেত্রে যদি আমরা কিছুটা সফল হই সেটাই কিন্তু আমাদের সাফল্য। তোমরা আমাদের পাশে থেকো, যদি ভালো লেগে কমেন্টে জানিও, না ভালো লাগলেও কমেন্টে জানিও। অর্থাৎ তোমরা কি বুঝতে পারছো বা না বুঝতে পারছো এটা কিন্তু জানিও, এটা আমাদের কাছে খুবই দামি। তাহলে এই মতামতই কিন্তু আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। অগ্রিম শুভেচ্ছা রইল। পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের জীবনের প্রথম মাধ্যমিক পরীক্ষা অবশ্যই ভালো হবে, অবশ্যই ভালো হবে। এবং এর জন্য দুটো জিনিস করতে হবে। এক হচ্ছে খাতায় লিখে বুঝে মুখস্থ করবে, না বুঝে মুখস্থ করবে না, বুঝে মুখস্থ করে তারপর কিন্তু খাতায় লিখে একাধিকবার লিখে প্র্যাকটিস করবে। না লিখে প্র্যাকটিস করলে কিন্তু তুমি পরীক্ষায় ভুলে যেতে বাধ্য। আর অবজেক্টিভে কিন্তু তোমাকে খুব ভালো নাম্বার পেতে হবে। যদি অবজেক্টিভে 35+ পাও, অর্থাৎ 36-এর তোমাদের 36 থাকবে অবজেক্টিভ 1 নাম্বারে। এর মধ্যে যদি তোমরা 36 পাও বা 30-এর উপরেও পাও, আর ওইদিকে যদি 22-এর মধ্যে যদি 15-16 পাও, অর্থাৎ যদি মোটামুটি 45 থেকে 50 পেয়ে যাও অবজেক্টিভে, এমনকি এটা পুরো নাম্বারই পাওয়া যায়, 58 নাম্বারই পাওয়া যায়, একটু পড়াশোনা করলেই হয়। আমরা যে অবজেক্টিভগুলো দিয়েছি ইয়ার অনুসারে দিয়েছি, অর্থাৎ 2017 থেকে 2024 সাল পর্যন্ত যে অবজেক্টিভগুলো এসেছে 1 নাম্বার বা 2 নাম্বার আমাদের অলরেডি 3য় চ্যাপ্টার অবধি হয়ে গেছে। তোমরা দেখে নিও, দেখে খাতায় লিখে নিও। আশা করি অবশ্যই উপকৃত হবে। এবং এর বাইরে আবার বলছি, এবং এর বাইরে কিন্তু একটি কোশ্চেনও আসবে না। এটা আমাদের দীর্ঘ প্রায় 23 বছরের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে কিন্তু বলছি। এতদিন ধরে শিক্ষকতা করার দরুন যে আমাদের যে উপলব্ধি, তার থেকেই কিন্তু বলছি, এর বাইরে কিন্তু আসবে না। কাজে তোমরা যদি কমন পেতে চাও অবজেক্টিভ, তাহলে কিন্তু অবশ্যই সেগুলো দেখে লিখে খাতায় লিখে মুখস্থ করো এবং মাঝে মাঝে রিভাইজ দিও। পড়ার বিষয় পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা রইল। পরীক্ষা ভালো হোক, অবশ্যই ভালো হবে।